আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমি ডক্টর মাসুদ স্যার, কনসেপ্ট এডুকেটরের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের বায়োলজিতে আমরা যে কোর্সটা লঞ্চ করেছি তারই আজকে আমরা একটা ক্লাস নিব অধ্যায় 2.3, যেটা জুওলজির অন্তর্গত রুই মাছ। বাজারে এত এত মাছ থাকতে কেনই বা রুই মাছ সম্বন্ধে আমাদের পড়তে হবে? তো এইটার প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই মাছ সম্পর্কে। আমাদের যতগুলো মাছ আছে যেগুলো খুব অল্প সময়ে বৃদ্ধি পায়, সেরকম একটা মাছ হচ্ছে রুই মাছ। এবং তোমরা জানো বাংলাদেশে কিন্তু এখন প্রচুর মানুষ মাছ চাষের সাথে তোমার হচ্ছে সম্পর্ক রয়েছে। তো বেশিরভাগ দেখবা বাজারে গেলে, তুমি যে বাজারেই যাও কম বেশি একটা মাছ তুমি পাবা, সেটা হচ্ছে রুই মাছ। তো এখন বলতে পারো যে এত রুই মাছ কোত্থেকে আসতেছে? বেশিরভাগ রুই মাছ এটা প্রাকৃতিক পর্যায়ে তোমার হালদা নদীতে, চট্টগ্রামের যে হালদা নদী, সেই নদীতে তো পাওয়া যায়। পাশাপাশি আমরা এই হালদা নদীর পাশাপাশি আমরা তোমার হচ্ছে বিভিন্ন ধরনের হ্যাচারিতে, বিভিন্ন ধরনের খামারে প্রচুর পরিমাণ রুই মাছ চাষ করা হয়। এটা খুবই শান্ত প্রকৃতির একটা মাছ এবং এটা সকল স্তরের খাবার খায় এবং অন্যান্য মাছকে খুব বেশি ডিস্টার্ব করে না, এবং খুব অল্প সময়ের মধ্যে এই মাছটা বড় হয়ে যায়। এই কারণেই মানুষ মানে বেশ ভালো লাভ পায়। আর এই কারণে রুই মাছ বাংলাদেশে ব্যাপক হারে চাষ হচ্ছে। তো আমরা আমাদের এই চ্যাপ্টারে আমরা সেই রুই মাছ সম্পর্কে তোমাদের ধারণা দিব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের লেকচার রুই মাছ। রুই মাছের প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তার ক্লাসিফিকেশন সম্পর্কে। আমাদের যে রুই মাছটা আছে, এই রুই মাছটা হচ্ছে কর্ডাটা ফাইলামের একটা প্রাণী। এটা তোমার হচ্ছে কর্ডাটা কেন বলছি, কারণ এদের মধ্যে কি আছে, নটোকর্ড আছে, ঠিক আছে। যেহেতু এদের নটোকর্ড আছে এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে কর্ডাটা, ঠিক আছে। নটোকর্ড থাকার কারণে এদেরকে আমরা কর্ডাটা বলছি। সাইড বাই সাইড তোমার হচ্ছে এই নটোকর্ড গুলা একটা সময় তার মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়। এই মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয় যেহেতু, সেহেতু এদেরকে আমরা বলছি হলো তোমার হচ্ছে ভার্টেব্রাটা, ঠিক আছে। এরপর আসো যে এদেরকে আমরা, মাছের তো বেশ কয়েকটা শ্রেণী আছে। তোমরা অধ্যায় 1-এর মধ্যে পড়ছো অ্যাক্টিনোপটেরিজাই, সার্কোপটেরিজাই, তারপর হচ্ছে তোমার অ্যাক্টিনোপটেরিজাই, সার্কোপটেরিজাই পাশাপাশি তোমরা কন্ড্রিকথিস পড়ছো। তো এটা অ্যাক্টিনোপটেরিজাই বলার মেইন রিজন কি? তোমরা জানো এদের যে লেজটা আছে, এই লেজটা হচ্ছে হোমোসার্কাল লেজ এবং তাদের সাইক্লয়েড, এক ধরনের গোলাকার টাইপের আইস আছে। তো এই ধরনের বৈশিষ্ট্যগুলো যাদের থাকবে তাদেরকে আমরা বলি অ্যাক্টিনোপটেরিজাই। এবং তোমরা জানো যে এই যে রুই মাছগুলা, রুই মাছের যে আমরা যেটা মাছের কথা চিন্তা করি, ঠিক আছে, ধরো এটা একটা রুই মাছ। তো রুই মাছের তোমার হচ্ছে দেহের এই মাঝখান বরাবর এক ধরনের তোমার পার্শ্বীয় সংবেদী রেখা, অর্থাৎ এইখানে কিছু নার্ভ, ঠিক আছে, এদের এই দেহের মাঝখান বরাবর কিছু সংবেদী নার্ভ গুলো আছে। তো এই কারণে এদেরকে আমরা বলি হচ্ছে সিপ্রিনিফর্মিস, ঠিক আছে। এরপর হচ্ছে আসলে এদের ফ্যামিলি, এদেরকে বলা হয় সিপ্রিনিডে। এরপর আসলে জেনাস বলা হয় ল্যাবিও। তো ল্যাবিও এটা একটা সায়েন্টিফিক নেমের অংশ, তো এই কারণে আমরা এটা নিচে আন্ডারলাইন করব। আর অন্যদিকে এটা স্পিসিস যেটা আছে, এটা হচ্ছে ল্যাবিও রোহিতা। তো ল্যাবিও রোহিতা এটা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। তো আমাদের এই ক্লাসিফিকেশনটা একটু জেনে রাখতে হবে, বিশেষ করে অর্ডারটা হচ্ছে সিপ্রিনিফর্মিস, ক্লাসটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজাই, তারপর হচ্ছে এর স্পিসিস হচ্ছে ল্যাবিও রোহিতা। এই কয়টা ইনফরমেশন মাস্ট তোমাকে জানতে হবে। তো আমাদের এই বায়োলজিতে প্রাণী আছেই মাত্র 4টা। একটা হলো তোমার হচ্ছে হাইড্রা, একটা হচ্ছে ঘাসফড়িং, আর একটা হচ্ছে রুই মাছ, আরেকটা হলো মানুষ। তো মানুষের শ্রেণীবিন্যাস তো আমাদের জানতেই হবে। সাইড বাই সাইড আমাদের বাকি 3টা জীবের মধ্যে যদি বলো যে বেশি ভালো করে জানতে হবে কোনটা, তাহলে আমি বলবো রুই মাছটা। রুই মাছের শ্রেণীবিন্যাসটা একটু ভালো করে জানতে হবে। এবং এরাও কিন্তু দেখবা যে আমাদের কর্ডাটা পর্বেরই একটা প্রাণী এবং এটার সাব ফাইলাম বা উপপর্ব হচ্ছে ভার্টেব্রাটা। তো এখন এই যে রুই মাছ, আমরা রুই মাছকে বলি একটা কার্প জাতীয় মাছ। এবং তোমরা দেখবা বাজারে যতগুলা মাছ চাষ করে, যারা মাছ চাষি আছে, যারা একটু লাভ করতে পারে, সেটা হচ্ছে কার্প জাতীয় মাছগুলা। আর কার্প জাতীয় মাছের মধ্যে সবচেয়ে পপুলার 2টা মাছ হলো একটা রুই মাছ, একটা কাতলা মাছ, ঠিক আছে। এরা খুব অল্প সময়ের মধ্যে দ্রুত বাড়ে। তো আমরা যে সকল মাছগুলার সাইক্লয়েড আইস আছে, তার মানে আইসটা সাইক্লয়েড, হ্যাঁ, আইসটা সাইক্লয়েড, এবং এরা খুব দ্রুত,
ঠিক আছে, বর্ধিত হয়, খুব তাড়াতাড়ি এদের ওজনটা বাড়ে, তাদেরকে আমরা বলি হচ্ছে কার্প জাতীয় মাছ। তাদেরকে আমরা বলি কার্প জাতীয় মাছ। এখন এই যে কার্প জাতীয় মাছ, এই কার্প জাতীয় মাছ দুই ধরনের, একটাকে আমরা বলি মেজর কার্প, আর এটাকে আমরা বলি হচ্ছে মাইনর কার্প। একটাকে বলা হয় মেজর মেজর কার্প, হ্যাঁ, মেজর কার্প, দ্রুত বর্ধনশীল কার্প যেগুলো আছে, খুব তাড়াতাড়ি ওজন বাড়তেছে, সাইজে অনেক বড় হয়, এদেরকে আমরা বলি হচ্ছে মেজর কার্প। আর যেই কার্প জাতীয় মাছগুলা, ঠিক আছে, যে কার্প জাতীয় মাছগুলা, ঠিক আছে, তোমার হচ্ছে অত দ্রুত বাড়ে না, তাদেরকে আমরা বলি হচ্ছে মাইনর কার্প। তাহলে একটা হচ্ছে মেজর কার্প, আর এটাকে আমরা বলি হচ্ছে মাইনর কার্প। মেজর কার্পের মধ্যে আছে হলো রুই, রুই মাছ, রুই, তারপর হচ্ছে কাতলা, এদেরকে আমরা বলি হচ্ছে মেজর কার্প। আর যেমন ধরো বাটা, তারপর হচ্ছে ঘানিয়া, ঠিক আছে, বাটা মাছ, তারপর হচ্ছে ঘানিয়া, ঠিক আছে, এই টাইপের যে মাছগুলো আছে এদেরকে বলা হয় মাইনর কার্প। তাহলে আমরা তোমাদেরকে যে রুই মাছ সম্পর্কে ধারণাটা দিচ্ছি, এই রুই মাছটা বেসিক্যালি একটা মেজর কার্প জাতীয় মাছ। তাহলে আমরা তোমাদেরকে এই মেজর কার্পের মধ্যে রুই মাছটা আজকে তোমাদের সাথে আলোচনা করব। এবং তোমরা জানবা যে এই যে আমাদের রুই মাছ, হ্যাঁ, এই রুই মাছটা কিন্তু খুবই দ্রুত বর্ধনশীল একটা মাছ, এবং সাধারণত দেখা যায় খুব অল্প সময়ের মধ্যেই তার অনেক বর্ধন হয়, ঠিক আছে, এবং 700-800 গ্রাম খুব অল্প সময়ের মধ্যে হয়। তোমরা তো জানো বাজারে যদি রুই মাছ তুমি কিনতে যাও, দেখবা 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি ওজনের রুই মাছ খুবই অ্যাভেলেবল, ঠিক আছে, ইভেন 4-5 কেজি, হ্যাঁ, এর বেশিও হতে পারে রুই মাছগুলা। আর কাতলা মাছ তো তোমরা জানো যে আরো অনেক বেশি তোমার হচ্ছে ওজনদার হয়, এবং কাতলা মাছ 8-10 কেজি পর্যন্ত কাতলা মাছ হইতে পারে। তো খেয়াল করো এই যে রুই মাছ, এই রুই মাছগুলা মূলত হচ্ছে তোমার বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া, পাকিস্তান, মায়ানমার, ঠিক আছে, এই সকল এরিয়ার যে নদ নদীগুলো আছে, সেই নদ নদীর মধ্যে তুমি এই ধরনের যে মাছগুলা পাবা। এবং এরা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে তোমার প্লাংটন জাতীয়, প্লাংটন, প্লাংটন মানে হচ্ছে ছোট ছোট পোকামাকড়, তারপর হচ্ছে ছোট ছোট ফাইটোপ্লাংটন আছে, যেগুলো হচ্ছে ছোট ছোট ভাসমান শৈবাল, এগুলো হচ্ছে ফাইটোপ্লাংটন। এই ধরনের প্লাংটন জাতীয় তোমার হচ্ছে খাবার রুই মাছের বেশ পছন্দের। এবং তোমার হচ্ছে এরা সাধারণত দেখা যায় কি তোমার পানির মাঝ স্তরের, হ্যাঁ, খাবারটা বেশি গ্রহণ করে। তবে এটা কিন্তু পানির উপরে লেয়ার, মাঝখানে লেয়ার, তারপর হচ্ছে নিচের লেয়ার, বিভিন্ন লেয়ারে কিন্তু এই পানির মধ্যে তারা খাবারটা গ্রহণ করতে পারে। তবে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এরা কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে, অর্থাৎ পানির তাপমাত্রা যদি অনেক কমে যায়, তাহলে কিন্তু তুমি রুই মাছকে বাঁচায় রাখতে পারবে না। এবং তোমার হচ্ছে এই যে রুই মাছগুলা, এই রুই মাছগুলা আমরা বলছি শাকাশি। শাকাশি মানে কি? শাকাশি মানে হলো যারা শাক সবজি যারা গ্রহণ করবে, এদেরকে আমরা বলি হচ্ছে শাকাশি। তাহলে রুই মাছ সম্পর্কে এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আছে, এই তথ্যগুলো আমাদের সবার জানতে হবে। তাহলে রুই মাছ এরা প্লাঙ্কটন জাতীয় খাবার খাবে। তারপর হচ্ছে রুই মাছ মোটামুটি পানির মাঝখানের স্তরে খাবারটা বেশি খায়, তবে ঘুরে ফিরে তারা সব স্তরে খাবারই খেতে পারে, এবং খুব শান্ত প্রকৃতির এরা মাছ। এরা সাধারণত অন্য প্রাণী বা অন্য মাছকে ডিস্টার্ব করে না, এবং সেই সাথে এরা 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এরা কিন্তু বাঁচে না। তো আমরা এই জায়গাতে তোমাদের এই ইনফরমেশনটা আমরা বলছি, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, ঠিক আছে, সো এটাকে আমরা বলছি ম্যাট। আর এখানে একটা জিনিস জানো, যে তোমরা জানো যে মাছে কিন্তু চোখের পাতা থাকে না, ঠিক আছে, সো আমরা বলি মাছ চোখ খোলা রেখে ঘুমায়। আসলে চোখ খোলা রাখবে না কেন? কারণ চোখ এর পাতাই তো ওদের নাই। ওদের চোখের পাতার পরিবর্তে ওদের চোখের উপরে একটা পাতলা আবরণ দেওয়া আছে। এই পাতলা আবরণের কারণে তোমার হচ্ছে ওর চোখের পাতা না থাকলেও চোখের সরাসরি কোনো ক্ষতি হচ্ছে না, এই কারণে ওদের চোখের পাতা না থাকলেও সমস্যাটা হচ্ছে না। তাহলে আমরা রুই মাছ সম্পর্কে মোটামুটি এই তথ্যগুলো আমাদের একটু জানতে হবে, ঠিক আছে, এগুলো এমসিকিউতে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো দেখো আমরা এই জায়গাতে একটা রুই মাছের ছবি দেখাচ্ছি। রুই মাছের বডিকে আমরা মোটামুটি 3টা ভাগে ভাগ করি। একটা হলো এর থাকবে হচ্ছে এই যে উপরের দিকে দেখো, এটা হচ্ছে মাথা, মাথা থাকবে, তারপর এদের দেহকাণ্ড আছে, এরপর এদের লেজ আছে। আমাদের যেমন ঘাড় আছে, ওদের কিন্তু এরকম কোনো ঘাড় নাই। সো রুই মাছের দেহ মোটামুটি 3টা অংশে বিভক্ত, মাথা, দেহকাণ্ড আর লেজ। এবং তোমরা যদি দেখো যে আমাদের এই যে রুই মাছ, রুই মাছের একদম শুরুর দিকে আছে মুখ, এই মুখ দিয়ে তারা খাবার গ্রহণ করে, এবং এই মুখে উপরে এবং নিচের দিকে এদের এরকম কিছু চুলের মতো অংশ আছে, যেটাকে আমরা বলি ম্যাক্সিলারি বার্বেল। কি বলি এটাকে আমরা? ম্যাক্সিলারি বার্বেল, ঠিক আছে। এরপর আসো চোখের এরপর হচ্ছে মুখের পিছনে,
যেই জিনিসটা আছে এটা হচ্ছে একটা নাসারন্ধ্র, ঠিক আছে। এই যে নাসারন্ধ্র আমাদের মতো ওরকম তারা নাসারন্ধ্র দিয়ে যে খুব বেশি বাতাস নেওয়ার সুযোগ আছে তা কিন্তু না, ঠিক আছে। এদের নাসারন্ধ্রের কাজটা একটু লিমিটেড, ঠিক আছে। এবং এরপরে নাসারন্ধ্রের পর আছে হলো চোখ, এবং তোমরা একটু আগে পড়ছো যে ওদের চোখ এর উপরে কিন্তু কোনো পাতা নাই, তবে একটা উপরের দিকে একটা স্বচ্ছ, ঠিক আছে, একটা আবরণ থাকে, যে আবরণের কারণে পাতা না থাকলেও চোখের কোনো ক্ষতি হচ্ছে না। তো এরপরে আসো, এরপরে যে অংশটা আছে এটা হলো কানকো। আচ্ছা, কানকো জিনিসটা কি? ওদের মূল শ্বসন কাজটা হয় ফুলকা দিয়ে। তো ফুলকা টাকে ঢেকে রাখার জন্য উপরের দিকে একটা শক্ত আবরণ আছে যেটাকে আমরা বলি কানকো। এবং কানকোর পিছন দিকে এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটায় একটা পাতলা পর্দা থাকে, যে পর্দাটা তারা হচ্ছে উত্তোলনের মাধ্যমে, ঠিক আছে, মুখ দিয়ে ওরা যে পানিটা গ্রহণ করে, এই পানিটা শ্বসন প্রক্রিয়া শেষে এই পর্দার নিচ দিয়ে বের হয়ে যায়। এই যে পর্দাটা, এটাকে বলা হয় ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। কি বলা হয় এটাকে? ব্রাঙ্কিও স্টেগাল পর্দা, ঠিক আছে। এই পর্দা পর্যন্ত এই যে জায়গাটা, এতটুকু অংশকে আমরা বলছি হলো এদের মাথা। এরপর আসো, এদের যে পরবর্তী যে অংশটা আছে এটার নাম হচ্ছে দেহকাণ্ড। আমরা যদি দেহকাণ্ডের কথা বলি, তো দেহকাণ্ডের মধ্যে কি আছে? দেহকাণ্ডের মধ্যে দেখো, এদের যে দেহটা, এটা মোটামুটি একটা গোলাকার আইস দিয়ে আবৃত। এই আইসগুলা গোল টাইপের আইস হয়, মোটামুটি এরকম গোল টাইপের আইস। এটাকে আমরা বলি সাইক্লয়েড আইস, ঠিক আছে। সাইক্লয়েড, সাইক্লয়েড শব্দটা আসছে সার্কেল থেকে, অর্থাৎ গোল, গোল থেকে আসছে সাইক্লয়েড আইস। এবং এরপর দেখো দেহকাণ্ডের মধ্যে ওদের বেশ পাখনা আছে। এই পাখনাগুলোর মধ্যে খেয়াল করে দেখো, উপরের দিকে আছে পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা, তারপর আছে বক্ষের কাছাকাছি আছে বক্ষ পাখনা, তারপর শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা, তারপর হচ্ছে এটা হলো পায়ু পাখনা, ঠিক আছে। পায়ু পাখনা, এই 4 ধরনের পাখনা দেহখণ্ডে আছে। আর ওর যে লেজের যে অংশ, এই লেজের অংশে আমরা একটা পাখনা পাবো যেটাকে আমরা বলি পুচ্ছ পাখনা, ঠিক আছে, যেগুলা প দিয়ে লেখা, অর্থাৎ যেটা হচ্ছে পৃষ্ঠ, তারপর হচ্ছে পুচ্ছ, তারপর হচ্ছে কি পায়ু পাখনা। তাহলে পৃষ্ঠ, পৃষ্ঠ, তারপর হচ্ছে পুচ্ছ, তারপর হচ্ছে পায়ু। এই প দিয়ে যেই 3টা পাখনা আছে, এই 3টা পাখনা হচ্ছে বিজোড় পাখনা, মানে সিঙ্গেল, একটা করে থাকবে, একটা, অর্থাৎ এরা হলো বিজোড় পাখনা। আর বাকি যে পাখনাগুলো আছে, একটা হলো বক্ষ পাখনা আর আরেকটা হলো শ্রোণী পাখনা। তার মানে যদি আমরা বলি বক্ষ, বক্ষ এবং শ্রোণী, এই 2টা পাখনার কথা বলি, এই 2টা পাখনা তাদের 2টা করে থাকে। সো এই কারণে এরা হলো জোড় পাখনা। আর এই যে বাকি যে পাখনাগুলো আছে, পৃষ্ঠ, পুচ্ছ এবং পায়ু পাখনা, এগুলো হচ্ছে তাদের তোমার হচ্ছে বিজোড় পাখনা। এবং প্রত্যেকটা পাখনাতেই তোমরা দেখতে পাচ্ছ যে, আমরা যদি এই জায়গাতে তোমাদেরকে একটু বুঝাই, দেখো আমরা যে পাখনাগুলা দেখি, দেখো এই পাখনাগুলোর মধ্যে এই যে এরকম কিছু দাগ বা এরকম অংশ দিলাম, এটা হচ্ছে মোটামুটি কাটার মতো একটু শক্ত একটা অংশ। এই কাটার মতো যে শক্ত অংশগুলা, এটাকে আমরা বলি পাখনা, পাখনা রশ্মি, ঠিক আছে, পাখনা রশ্মি। এক একটা পাখনায় এক এক সংখ্যক পাখনা রশ্মি থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি ভাবে এদের যে বাহ্যিক গঠনটা দেখলাম, বাহ্যিক গঠনটার মধ্যে তাহলে আমরা যেটা পাইলাম, তাদের দেহের মধ্যে মাথা আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে দেহকাণ্ড আছে, তারপর কি আছে, লেজ আছে। তাহলে মাথা, দেহকাণ্ড এবং লেজ, এই 3টা অংশ নিয়ে আমাদের রুই মাছটা গঠিত হয়। তো এখন যদি আমরা এই ডেসক্রিপশন গুলা যদি একটু তোমাদের সাথে আলোচনা করি, তাহলে দেখো যে প্রথমত এদের মাথাটা হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে। এবং তোমার হচ্ছে এদের যে ঊর্ধ্বচোয়াল আছে, এই ঊর্ধ্বচোয়ালে এক জোড়া তোমার হচ্ছে নরম এবং ছোট ম্যাক্সিলারি বার্বেল, মানে ছোট চুলের মতো যে অংশটা, এটাকে আমরা বলি ম্যাক্সিলারি বার্বেল। এই ম্যাক্সিলারি বার্বেলটা থাকবে। এবং তোমার হচ্ছে এটা হচ্ছে কানকোতার, কানকোর পিছন দিকে এই জায়গায় একটা পর্দার কথা একটু আগে বলছিলাম, এই যে পর্দাটা, এই পর্দাটাকে আমরা বলি ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দা অনেকটা তোমার হচ্ছে অর্ধচন্দ্রাকার একটা পর্দা থাকে, পাতলা পর্দা। এই পর্দাটা তোমার হচ্ছে এই জায়গায় থাকবে। এবং এদের যে তুণ্ড, তুণ্ড, যে তুণ্ড জিনিসটা কি? তুণ্ডটা হচ্ছে মাথার সামনের দিকে যে অংশটা, এটাকে আমরা তুণ্ড বলি। এটা একটু ভোঁতা এবং নিচু হয়, ঠিক আছে, ভোঁতা এবং নিচু থাকে, ঠিক আছে, এবং পার্শ্বীয় খণ্ডবিহীন, ঠিক আছে, পার্শ্বীয় খণ্ডবিহীন হয় এরা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার কোনো খণ্ড থাকে না, অর্থাৎ তাদের এই মাথাটা একটা মোটামুটি একটা মানে খণ্ডবিহীন একটা অংশ, ঠিক আছে। আমাদের যেমন মাথায় অনেকগুলো ছোট ছোট কি আছে, তোমার বোনস গুলো আছে,
তো এই বোনস গুলা হচ্ছে করোটির যে বোনস গুলা সেগুলোকে আমরা বলি, বাট ওদের ওরকম কোনো তোমার হচ্ছে এরকম খণ্ডে বিভক্ত না। সো একটা খণ্ডবিহীন ওদের মাথা থাকে। তো এটা হচ্ছে তাদের মাথার গঠন। এরপর আমরা বলছি ওদের পাখনা আছে টোটাল বডির মধ্যে 5 ধরনের। 5 ধরনের মধ্যে যেগুলো হচ্ছে তোমার বক্ষ এবং শ্রোণী, এই দুইটা পাখনা হচ্ছে জোড় পাখনা। আর যে পৃষ্ঠীয়, তারপর হচ্ছে পায়ু, তারপর হচ্ছে পুচ্ছ, প দিয়ে যে পাখনাগুলা এগুলো হচ্ছে বিজোড় পাখনা, একটা করেই আছে। এবং এদের তোমার হচ্ছে 3টা ছিদ্র, হ্যাঁ, এই যে তোমার হচ্ছে পায়ু পাখনার কাছে 3টা ছিদ্র, এদের বডিতে 3টা ছিদ্র থাকে। আচ্ছা, প্রথম ছিদ্র এটা হচ্ছে তোমার পায়ু ছিদ্র, তারপর এটা হচ্ছে জনন ছিদ্র, তারপর এটা রেচন ছিদ্র। ঠিক আছে, সিরিয়ালটা অনেক সময় পরীক্ষা আসে, সিরিয়ালটা মনে রাখবা পাজোর, পা জোর। ঠিক আছে, পাজোর, পাতে হচ্ছে পায়ু, জতে হলো জনন, আর রতে হলো রেচন। এই 3টা ছিদ্র তাদের এই পায়ু পাখনার কাছাকাছি অবস্থান করে। এরপর যদি আমরা তাদের লেজের কথা আসি, ওদের লেজটা হচ্ছে হোমো সার্কাল লেজ। হোমো সার্কাল মানে হচ্ছে 2টা লেজ। ঠিক আছে, 2টা লেজ তোমার হচ্ছে দেখতে মোটামুটি তোমার হচ্ছে সমান দেখতে 2টা পার্টটা, এটা হচ্ছে হোমো সার্কাল। এবং এটাই হচ্ছে তাদের প্রধান চলনাঙ্গ। ঠিক আছে, এটা হচ্ছে তাদের প্রধান চলনাঙ্গ। এবং এদের যে রুই মাছটা, এই রুই মাছের মাথায় কোনো আইস থাকে না, হ্যাঁ, মাথায় আইস থাকে না। তবে ওদের যে দেহকাণ্ড এবং লেজ এই জায়গাতে গোলাকার টাইপের কিছু আইস থাকে, যেটা হলো সাইক্লয়েড আইস। এবং তোমার হচ্ছে এদের যে পাখনাগুলা, এই পাখনাগুলার মধ্যে আমরা একটু আগে বলছিলাম যে অনেকগুলা কাটার মতো, হ্যাঁ, লম্বা লম্বা কিছু অংশ থাকবে। এগুলাকে আমরা বলি হচ্ছে পাখনা রশ্মি। এগুলাকে আমরা বলি পাখনা রশ্মি। এবং এই যে পাখনা রশ্মি, আমরা বলছিলাম যে প্রত্যেকটা পাখনায় ডিফারেন্ট ডিফারেন্ট পাখনা রশ্মি থাকে। যেমন ধরো পৃষ্ঠ পাখনায় 14 থেকে 16টা, বক্ষ পাখনায় 17 থেকে 18টা, তারপর শ্রোণী পাখনা যেটা আছে, শ্রোণী পাখনায় 7টা বা 9টা, তারপর পায়ু পাখনায় 6 থেকে 7টা, আর পুচ্ছ পাখনায় সবচেয়ে বেশি 19টা। পুচ্ছ পাখনায় কতগুলা পাখনা রশ্মি আছে এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা বোর্ড এক্সামেও আসছে, বোর্ড, ঠিক আছে, বোর্ড এক্সাম এবং ইউনিভার্সিটি যে এক্সামগুলা, ঠিক আছে, ইউনিভার্সিটি এক্সাম, ঠিক আছে, ইউই লিখলাম, ইউনিভার্সিটি এক্সাম। তো এই ইউনিভার্সিটি এক্সামের মধ্যে এই সংখ্যাগুলো আসে। তো পুচ্ছ পাখনা আসছে বিধায় যে পরবর্তীতে এটাই আসবে ব্যাপারটা এমন না। ঠিক আছে, পরবর্তীতে অন্যটাও আসতে পারে। সো সবগুলো তুমি এটা জানবা। এবং এই যে সংখ্যাটা, এটা তো আসলে বই টু বই ভ্যারি করে। তুমি দেখবা যে গাজী আজমল স্যারের বই পড়লে যে সংখ্যাটা পাবা, আব্দুল আলিম স্যারের বই যদি পড়ো কিছু সংখ্যা ভ্যারি করতে পারে। তবে আমরা সবসময় স্ট্যান্ডার্ড হিসেবে ফলো করব হচ্ছে গাজী আজমল স্যারের বইটা। সো গাজী আজমল স্যারের বই যেটা লেখা থাকবে আমরা মোটামুটি ওটাই ফলো করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ভাবে যে রুই মাছের যে বাহ্যিক যে গঠনটা, এটা আমরা একটু আলোচনা করলাম। তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখান থেকে আমরা যে জিনিসগুলো মার্ক করেছি, মূলত এটা এমসিকিউ এর জন্য বেশি আসবে, এটা সাবজেক্টিভে খুব বেশি আসে না। তো এখন আমরা দেখো, তাহলে পাখনাগুলোর কথা যে বললাম, তাহলে পাখনা জোড় বিজোড় বা যুগ্ম বা অযুগ্ম পাখনা কোনটা সেটা তো আমরা জানলাম। এবং পাখনা রশ্মির সংখ্যাও আমরা জানছি। তো এখন একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে রুই মাছের আইস সম্পর্কে। রুই মাছের যে আইস, রুই মাছের আইসটা আমরা একটু আগে বলছি যে এটা একটা গোল আকার টাইপের আইস। আর গোলাকার যে আইসটা এটাকে আমরা বলি সাইক্লয়েড, সাইক্লয়েড আইস। ঠিক আছে, এটা গোলাকার, কোনো কোনো ক্ষেত্রে এটা ডিম্বাকার হতে পারে। এবং এদের যে আইসগুলা, এই আইসগুলার মাঝখানে দেখো একটা, এই যে মাঝখানটা একদম কেন্দ্র, আইসের যে কেন্দ্র, এই কেন্দ্রটাকে আমরা বলি ফোকাস অর নিউক্লিয়াস। ঠিক আছে, এটাকে ফোকাসও বলা হয়, নিউক্লিয়াসও বলা হয়। এবং তোমার হচ্ছে এই যে আইসগুলার এই ফোকাস বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বেশ কিছু রেখা আছে। ঠিক আছে, দেখছো অনেক অনেক রেখা আছে। এই যে রেখাগুলা, এই রেখাগুলাকে আমরা নাম দিছি সার্কুলি। তবে এই রেখাগুলার মধ্যে কিছু রেখা দেখবা একটু মোটা পুরু। ঠিক আছে, এই যে পুরু রেখাগুলা এদেরকে বলা হয় বৃদ্ধি রেখা। তো নর্মালি একটা রুই মাছ যতগুলা প্রজনন সিজন পার করবে, যতগুলা প্রজনন সিজন পার করবে, তার একটা করে রেখা এরকম সার্কুলি গাঢ় হবে। তো এই গাঢ় রেখা দেখে, ঠিক আছে, যারা মাছ আসলে ভালো করে চিনে, তারা কিন্তু বুঝতে পারে যে আসলে মাছের বয়সটা কত, এটা কি পরিপক্ক মাছ নাকি অপরিপক্ক মাছ। ঠিক আছে, সো একটা মাছের বয়স, ঠিক আছে, কত দিন বা কত বছর, ঠিক আছে, এটা আমরা বৃদ্ধি রেখার মাধ্যমে বুঝতে পারি। আচ্ছা, এরপর আসলে এই যে আইসগুলা, এই আইসগুলা তোমার হচ্ছে তার রুই মাছের যে ত্বক, হ্যাঁ, তোমার এই ত্বকের মধ্যে ঢোকানো থাকে। এবং এই আইসের 3টা অংশ আছে। একটা হলো অগ্রক্ষেত্র, উপরের দিকে অংশটাকে বলা হয় অগ্রক্ষেত্র। নিচে যে অংশটা তোমার হচ্ছে তোমার তার ত্বকের মধ্যে থাকবে পশ্চাৎ ক্ষেত্র, এবং সেই সাথে 2টা পার্শ্ব ক্ষেত্র আছে। ঠিক আছে, এবং এই যে আইস, এটা মূলত তৈরি হয় 2টা বস্তু দিয়ে। একটা হলো চুন,
ঠিক আছে, চুন আর এটা হলো কোলাজেন। তোমাদেরকে একটা তথ্য জানা রাখি, এই যে আমরা যখন বাজার থেকে মাছ তোমার হচ্ছে কেটে নিয়ে আসি, তারপর হচ্ছে এটাকে আমরা তোমার হচ্ছে আইস ছাড়াই নিয়ে আসি। তোমরা কি জানো যে এই আইসটা কিন্তু তোমার বাজারে কিন্তু অনেক দামে বিক্রি হয়। তোমার কাছে মনে হতে পারে যে আইস কোনো ভ্যালুলেস জিনিস, কিন্তু দেখো আইসের কম্পোজিশনটা একটু খেয়াল করো। কম্পোজিশন হচ্ছে এখানে কি আছে, চুন আছে, এখানে কি আছে, কোলাজেন আছে। তোমার কি মনে হয় এই যে আমাদের বিউটিফিকেশন যে ফ্যাক্টরি গুলো আছে, এই ফ্যাক্টরিতে দেখবা কোলাজেন জিনিসটা নিয়ে কিন্তু ব্যাপক হারে কি হয়, আলোচনা হয়, এবং কোলাজেন কিন্তু ব্যাপক হারে ব্যবহৃত হয়। যেমন কোলাজেন সেরাম, তারপর হচ্ছে বিভিন্ন ক্রিমে হ্যাঁ কোলাজেন ইউজ করা হয়। আসলে এই কোলাজেন গুলা এই আইস থেকেই আসে। শুনলে অবাক লাগলেও দেখবা একটা কোলাজেন সেরাম কিনতে যাও 1000 টাকা তোমার লাগবে, ঠিক আছে। কিন্তু খেয়াল করো আমরা কিন্তু এই আইসগুলা বাজারে এমনি ফেলে দিয়ে আসতেছি। এরা এই আইসটাকে ঠিক আছে পরবর্তীতে ব্যবহার করে এখান থেকে কোলাজেনটাকে এক্সট্রাক্ট করে এইটাই আবার আমাদের কাছে হাজার হাজার টাকা দিয়ে বিক্রি করতেছে। তাহলে চিন্তা করে দেখো, একটা মানুষের যদি ক্রিয়েটিভিটি থাকে, ঠিক আছে, একটা ফেলনা জিনিস দিয়েও সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, তারপর আসো এই যে আইসটা, এটা আসলে কেন রাখা হয়? আইসটা হচ্ছে একটা মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ, অর্থাৎ একটা মাছ পানির মধ্যে যে থাকে, পানির ধাক্কা লাগে, চাপ লাগে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমার হচ্ছে এই আইসটা মাছকে এই সকল ধাক্কা, চাপ, ঘর্ষণের হাত থেকে রক্ষা করবে। এবং সেই সাথে এই আইসের উপর ভিত্তি করে আমরা মাছের বিভিন্ন শ্রেণী নির্ধারণ করতে পারি। তারপর আইসের বৃদ্ধি রেখা থেকে তার বয়স এবং বৃদ্ধির হার আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে আইসটা, মাছের আইসটা দুইটা টাইমে খুব বাড়ে, ঠিক আছে, বৃদ্ধিপ্রাপ্ত হয়। একটা হচ্ছে বসন্ত আর একটা হচ্ছে কি গ্রীষ্মকাল। তার মানে গ্রীষ্ম এবং বসন্ত এই দুইটা সিজনে আইসের বৃদ্ধিটা অনেক বেশি হয়। সো এইখান থেকে আমরা যেই জিনিসটা জানবো, ঠিক আছে, এইটা আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, বসন্ত গ্রীষ্মকাল এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। এটা বোর্ড কোশ্চেন যে আইসের, রুই মাছের আইসের ব্যবহারটা কি। সো এখানে দেখো ছোট্ট একটা অংশ, কিন্তু এখান থেকে বেশ ভালো প্রশ্ন আছে, ঠিক আছে। তাহলে আমরা এই আইসের, ঠিক আছে, বিভিন্ন যে ধরনটা পড়লাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আইসটা কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। আমরা এটাকে ট্রিপল স্টার দিব, ছোট কোশ্চেন বলো, এমসিকিউ বলো, ঠিক আছে, বিভিন্ন জায়গায় এই আইস সম্পর্কে তথ্য আসে। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে রুই মাছের আইস, তাহলে কাজগুলা আমি আরেকবার বলছি। প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ, এটা হলো ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হলো এই যে যখন তারা পানিতে চলাচল করে, এই আইসগুলা পানির বাধা কমাইতে সাহায্য করে, তার শ্রেণীবিন্যাস, বয়স এবং বৃদ্ধি হার নির্ণয়ে সাহায্য করে। সো এই কাজগুলা বেশ ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস তো বলেছি, বসন্ত এবং গ্রীষ্ম এই দুই সিজনে আইসটা তোমার হচ্ছে সবচেয়ে বেশি কি হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের রুই মাছের বাহ্যিক গঠন। আমরা আজকের ক্লাসে তোমাদেরকে রুই মাছ সম্পর্কে ধারণা দিলাম। আশা করি তোমরা এই ধারণাটা বুঝতে পেরেছো। আমাদের রুই মাছের লেকচার কয়েকটা ভাগে বিভক্ত। এটা হচ্ছে রুই মাছের গঠন, যেটা আমরা আজকে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের রুই মাছের রক্ত সংবহনতন্ত্র নিয়ে আলোচনা করব। তারপরে ক্লাসে আমরা শ্বসন এবং হচ্ছে তাদের বায়ুথলি নিয়ে আলোচনা করব, এবং তাদের জীবন বৃত্তান্ত নিয়ে লাস্ট ক্লাসে আলোচনা করব। তো কেমন লাগলো ক্লাস? আশা করি সবাই মোটামুটি আমাদের ক্লাস থেকে কিছু তথ্য জানতে পেরেছো। তো সবাই ভালো থাকো, খুদা হাফেজ।